আমরা একটু ভালো র্যালি দেখেছি। এই র্যালির পরে এখন যদি ব্রেকআউট করতে আরেকটা র্যালি দরকার হবে। সেই র্যালির প্রসপেক্ট দেখছেন কিনা? যে মার্কেট কিন্তু শকগুলোকে অলরেডি অ্যাবজর্ব করে ফেলেছে আর কি। তো এখন মার্কেটের সুদিনের সময়, ফর দিস টাইম দ্য মার্কেট উইল বি প্রপড আপ বাই এক্সেস লিকুইডিটি। T1 এর মানে আপনার কি ইম্প্যাক্ট দেখছেন? একদিকে বলছে যে আমরা ইনভেস্টর তৈরি করতে চাই, আবার আরেক দিকে আমরা আসলে দুইটাই আমাদের লাগবে, দুইটাই লাগবে। ট্রেডার্স উইল প্রোভাইড ইউ দ্য লিকুইডিটি। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আরও একটি সপ্তাহ পার হলো জুলাই মাসের। এই সপ্তাহে আমরা যেটা দেখেছি যে জুলাইয়ের যে তৃতীয় সপ্তাহ ছিল তার চেয়ে বাজার কিছুটা বেড়েছে, 100 পয়েন্টের কাছাকাছি, মানে 90 পয়েন্টের মতো বেড়েছে। আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেটা প্রায় 100 পয়েন্টের প্লাস কমে গিয়েছিল। ভলিউমের জায়গা থেকেও তার আগের সপ্তাহে কমে গিয়েছিল, এই সপ্তাহে কিছুটা গেইন করেছে। তো বাজারের আসলে অবস্থা হচ্ছে যে বাজার যতটুকু কারেকশন হয়েছিল সেটা কিছুটা রিকভার করার চেষ্টা করেছে এই গত সপ্তাহে। এই অবস্থায় আসলে বাজার কোন দিকে যাচ্ছে, সামনে জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড দিবে, সেটা কেমন হতে পারে, ব্যাংকগুলো যে ডিভিডেন্ড দিয়েছে এই ডিভিডেন্ডগুলো কেমন হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ আকরামুল আলম। আকরাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটস। থ্যাংক ইউ আনিস ভাই। আমরা একটু রিকল করতে চাই। রিকলের জায়গা হচ্ছে এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহ এবং শেষ যে সপ্তাহ, এই দুইটা সপ্তাহে আমরা একটু মার্কেট একটু ভিন্ন ধরনের মার্কেট দেখেছি। তৃতীয় সপ্তাহে মার্কেট কিছুটা কারেকশন হয়েছে, অনেকে প্রফিট টেকিং করেছে, সেই সাথে ভলিউম আমরা দেখছি 700 কোটি টাকার ঘরে চলে আসছিল। আবার শেষ সপ্তাহে এসে কিছুটা গেইন করেছে, 100 পয়েন্ট হয় নাই, 90 পয়েন্ট সম্ভবত গেইন করেছে, ভলিউম আবার একটু ইনক্রিজ করেছে। এখন সামনে যেটা হবে যে জুন ক্লোজিং মাস, জুনের কোম্পানিগুলো এন্ডিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড আসতে শুরু করবে, ব্যাংকগুলো তার সেকেন্ড কোয়ার্টারে আর্নিংস দিয়েছে, সব মিলে আসলে বাজারটা কেমন দেখছেন? আচ্ছা, আমি দুইটা ভাগে কথাটা ভাগ করতে চাই। একটা হচ্ছে যে দ্য পারফরমেন্স অফ দ্য কর্পোরেট আর্নিংস অফ দ্য পাবলিকলি ট্রেডেড কোম্পানি। তো এখানে আমরা দেখতেছি যে লিডিং যে কোম্পানিজ যেগুলো আছে সেগুলোর মধ্যে মিক্সড পারফরমেন্স লক্ষ্য করা যাচ্ছে। যে কিছু কিছু পাবলিকলি ট্রেডেড মাল্টিন্যাশনাল কোম্পানি ওরা ভালো করেছে, ওদের আর্নিংস গ্রোথ ডাবল ডিজিট পর্যন্ত আছে, এরকমও কোম্পানি আছে। আবার কিছু কিছু এমএসসিগুলোতে কিন্তু ডিগ্রোথ হয়েছে আর কি। এছাড়া আপনি যদি লোকাল কোম্পানিগুলোতে দেখি, এখানেও মিক্সড পারফরমেন্স দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে ইকোনমিটা একটু রিস্ট্রাকচারিং মোডে আছে। এই যে রিকনসলিডেশন একটা ফেজ, এই ফেজটা পার করে সামনে একটা ব্রেকআউটের পসিবিলিটি আছে। আর আমরা যদি এটাকে দেখি যে হু উইল ফাইন্যান্স দিস এক্সপ্যানশন, যে আমরা যে এক্সপ্যানশনের কথাটা একটা প্রত্যাশা করছি যে বিজনেসগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকতে পারে, যেহেতু আমাদের অলরেডি অর্থমন্ত্রী ডিরেগুলেশনের কথাটা বারবার বলছেন। তো ডিরেগুলেশন যেটা হলে হয় যে ইকোনমিতে মানির ফ্লোটা বাড়ে, আপনার এক্সেসিভ যে ইন্টারভেনশন এই জিনিসগুলো কম থাকে, এগুলা যদি আপনার কমে আসে তাহলে এটা ব্যবসা বান্ধব হয়, ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার সুবিধা বেড়ে যায় আর কি। তো এখন এই ফাইন্যান্সিংটা কিন্তু আলটিমেটলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোই করবে। এটার মধ্যে কিছু কিছু আমরা জায়গায় দেখছি যে কিছু কিছু ব্যাঙ্কগুলো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এক্সেস তারল্য আছে, এক্সেস লিকুইডিটি আছে আর কি। এখন এক্সেস লিকুইডিটিটা এতদিন ধরে এখন পর্যন্ত পার্ক করছে হচ্ছে আপনার ট্রেজারি সিকিউরিটিস যেগুলো আছে, যেখান থেকে হচ্ছে প্রমিজিং একটা রিটার্ন পাওয়া যায়, এবং এগুলোর রেটটাও কিন্তু দিন দিন কমে আসতেছে। তো একটা সময় পরে যে ইট ইজ ভেরি লাইকলি যে আলটিমেটলি রিয়েল ইকোনমিতে কিন্তু মানে নতুন একটা ক্রেডিট সাইকেল আমরা দেখতে পারি আর কি। হ্যাঁ, তো ইট ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ দ্য এনার্জি সাপ্লাই। এই এনার্জি ইস্যুগুলো নিয়ে গভর্নমেন্ট কাজ করতেছে, আশা করি এইখানে কিছু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। তো এই যে মিক্সড পারফরমেন্সটা আমরা দেখছি, এটা যদি পলিসিগতভাবে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে ইমপ্লিমেন্টেশনটাও যদি কিছুটা দেখি, তাহলে আমরা নেক্সট ইয়ারে হোপফুলি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের একটা আপ ট্রেন্ড নতুন করে দেখতে পারি, এবং তার পাশাপাশি হচ্ছে যে কর্পোরেট আর্নিংসগুলোও আমরা দেখতে পারি যে কিছুটা উন্নতি হয়েছে আর কি। এটা হচ্ছে আপনার আর্নিংসের প্রেক্ষাপট থেকে যেটা বললাম আর কি। আর এবারে হচ্ছে মার্কেটে যে রিফ্লেকশন আর কি, স্টক মার্কেটে বিশেষ করে যে রিফ্লেকশন হয় প্রাইসের, সেটা যদি বলি যে পরিসংখ্যানগতভাবে আমি এর আগেও প্রোগ্রামগুলোতে বলেছিলাম যে গত 10-12 বছরের রিসার্চ অনুযায়ী আমি দেখেছি যে সাধারণত জানুয়ারি, জুলাই
জুন, জুলাই, অগাস্ট এই 4টা মাস মার্কেট ভালো থাকে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো এবার যেটা হয়েছে যে মার্কেট হচ্ছে এই মাঝখানে যে সময়গুলোতে, অর্থাৎ হচ্ছে জানুয়ারি পরবর্তী সময় থেকে শুরু করে, বিশেষ করে ইরান ইউএস ওয়ারটা যখন আস্তে আস্তে করে ইজ ডাউন হওয়া শুরু করলো, তখন থেকে কিন্তু মার্কেটে একটা ভালো একটা র্যালি আমরা দেখেছি। তো অলরেডি মার্কেটে কিন্তু একটা পজিটিভ ভাইব চলে আসছে এবং এটা কিন্তু অলরেডি রিয়েলাইজড। তো এত বড় একটা রিকভারি যখন হয়, তখন যেটা হয় যে মোমেন্টামে যারা ট্রেড করে তারা কিন্তু এখান থেকে প্রফিট বুক করে এবং তারা কি করে, পোর্টফোলিওগুলোকে রিব্যালেন্স করে। তখন এখানে কিছু সময়ের জন্য ভলাটিলিটি ক্রিয়েট হয়, মার্কেট কখনো বাড়ে কখনো কমে, অথবা আপনার ট্রেড টার্নওভারটা একটা ট্রেন্ডে থাকে না, এটা কিছুটা কমে কিছুটা বাড়ে, এই ধরনের সিচুয়েশন আমরা লক্ষ্য করছি আর কি। তো এটা আমার কাছে যেটা মনে হয়, আমি আশাবাদী যে পরিসংখ্যানগতভাবে যেটা বলে আসছি আমরা, যে জুলাই থেকে অগাস্ট পর্যন্ত এবং সেপ্টেম্বরের কিছু অংশ পর্যন্ত মার্কেট ভালো থাকার কথা, তো এবারও হয়তো বা আমরা এটা রিফ্লেকশন কিছুটা দেখতে পাবো। তো গত বছরে যদি এটার রিকভারিটা অনেক বেশি হয় এই টাইম পিরিয়ডের মধ্যে, এবার হয়তো বা সামান্য কিছু হতে পারে, কিন্তু এটার আমরা কন্টিনিউশন দেখতে পাবো। এর কারণ হচ্ছে যে এর আগে কিন্তু অনেক বড় একটা মুভমেন্ট হয়ে গেছে। এখন এরকম রেটে বাড়বে কি না, এটা কিন্তু প্রত্যাশা করাটা আসলে সমীচীন না, কারণ মার্কেট আপনার আস্তে আস্তে করে বাড়াটা মার্কেটের জন্য হেলদি একটা সলিউশন হয় আর কি। হুট করে মার্কেট যদি বাড়ে কোনো সিগনিফিকেন্ট রিজন ছাড়া, এটা কিন্তু সাস্টেনেবল হয় না। না, এই যে আপনি বলছিলেন যে মার্কেট কথা শুরুতেই বলছিলেন যে ব্রেকআউট করবে কিনা, জি, আমরা দেখেছি যে মানে যে সময়টাতে আসলে মার্কেট ডিপ্রেস থাকে সেই সময়টাতে আমরা একটু ভালো র্যালি দেখেছি। এই র্যালির পরে এখন যদি ব্রেকআউট করতে হয় আরেকটা র্যালি দরকার হবে। সেই র্যালির প্রসপেক্ট দেখছেন কিনা? আপনি যেহেতু রিসার্চ করেন সেই জায়গা থেকে এখন মানি ফ্লো, পার্টিসিপেট অফ দ্য ইনভেস্টর, বড় বিনিয়োগকারী, ফরেন ইনভেস্টর সব মিলে আসলে কি দেখছেন? এই বছরে আমি বাজার বান্ধব অনেক কিছু লক্ষ্য করছি আর কি। আমাদের নতুন কমিশন ডিরেগুলেশনের যে সমস্ত ম্যানিফেস্টো আছে সেগুলো বাস্তবায়নের প্রচেষ্টা, তার পাশাপাশি হচ্ছে যে নতুন একটা গভর্নমেন্ট এখন অলরেডি স্টেবল হয়েছে আর কি। হ্যাঁ, তো এখন পলিটিক্যাল আনসার্টেনটি সেটা কিন্তু আগের মতো নাই, একেবারে কিন্তু অনেক কমে গেছে, আমার যতটুকু মনে হয় যে অনেক কমে গেছে আর কি। তার পাশাপাশি হচ্ছে যে আপনার কিছু এক্সটার্নাল শক বা এক্সটার্নাল কিছু ম্যাক্রো ইকোনমিক রিস্ক যদিও থেকে যাচ্ছে, কারণ যুদ্ধের যে বিষয়টা আছে এটা যদি আবার নতুন করে আবার অন্যদিকে মন নেয়, তাহলে সেক্ষেত্রে ইনফ্লেশনারি একটা প্রেশার আমরা দেখতে পারি। তা আমার কাছে যেটা মনে হয় যে মার্কেট কিন্তু শকগুলোকে অলরেডি অ্যাবজর্ব করে ফেলেছে আর কি। তো এখন মার্কেটের সুদিনের সময়, অলরেডি আমরা সুদিন দেখতে পাচ্ছি এবং আশা করি সামনেও এটা কন্টিনিউ করবে আর কি। এবং আপনি যে কোয়েশ্চেনটা পার্টিকুলারলি যে জুন জুলাই পরে, বিশেষ করে জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই সময়ে মার্কেটটা ভালো থাকবে কিনা, আমি আশাবাদী যে এই সময়টা মার্কেটটা ভালো থাকার সম্ভাবনাটা বেশি আর কি। এবং এই সময়কার মার্কেটে মিক্সড একটা পারফরমেন্স দেখতে পারবেন, অনেকগুলো কোম্পানির হয়তো বা কর্পোরেট আর্নিংসে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সেটা নেতিবাচকও হতে পারে, বাট ওভারঅল মার্কেট ভালো থাকার পসিবিলিটি বেশি আর কি। এই যে জুন ক্লোজিং কোম্পানিগুলোর সামনে আর্নিংস আসবে, জি, এই আর্নিংস নিয়ে যেহেতু থার্ড কোয়ার্টার পর্যন্ত একটা আর্নিংস আমরা পেয়ে গেছি, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন গতবারের চেয়ে এইবার একটু বেটার পারফরমেন্স করবে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে? এটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু এখন পর্যন্ত হিস্ট্রিক্যাল লো। তো প্রাইভেট সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্টটা অনেক কম। আমাদের ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও যেটা অ্যাকচুয়ালি থাকা উচিত হচ্ছে 32 থেকে 33%, সেটা কিন্তু এখন 27 থেকে 28% নেমে গেছে আর কি। তো আমি আবারও বলছি যে মিক্সড একটা প্রতিক্রিয়া দেখতে পারেন, যে কিছু কিছু কোম্পানি হয়তো ভালো করবে, কিছু কিছু কোম্পানি ভালো করতে পারবে না। তো অ্যাগ্রিগেটলি ভালো করবে না ভালো মানে ভালো কতটুকু করবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যদিও কিছু ইমপ্রুভমেন্ট আমরাও দেখি, সেটা নমিনাল হতে পারে আর কি, কিন্তু মার্কেটে এটা রিফ্লেকশনটা ভালো করে থাকবে, কারণ হচ্ছে যে ইন রিলেশন টু দ্য প্রাইস, মানে আর্নিংসের সাথে প্রাইসের যে রিলেশনশিপটা, যেটা প্রাইস টু আর্নিংস রেশিও, সেটা কিন্তু অনেক কম। আকরাম ভাই, আমরা এই যে জুন ক্লোজিং মান্থের দিকে আগাচ্ছি, জুন ক্লোজিং কোম্পানিগুলো তার ডিভিডেন্ড ঘোষণা করবে, এই যে থার্ড কোয়ার্টার পর্যন্ত যে পরিমাণ লভ্যাংশ ঘোষণা হয়েছে, তাতে জুন ক্লোজিং নিয়ে আপনি আশাবাদী কিনা? তারা কি আগের বছরের চেয়ে বেটার ডিভিডেন্ড দিতে পারবে? আমার কাছে যেটা মনে হয় যে উইল এক্সপিরিয়েন্স এ মিক্সড পারফরমেন্স অ্যাগ্রিগেটলি, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্যাঙ্গুইন অ্যাবাউট দ্য অ্যাগ্রিগেট পারফরমেন্স, ওয়েদার ইট উইল বি হায়ার দেন দ্য লাস্ট ইয়ার অর নট। বাট যেটা হইতে পারে যে কিছু কিছু কোম্পানিগুলো তাদের হয়তোবা আমরা কিছু পজিটিভ গ্রোথ দেখতে পারি, ইভেন ডিভিডেন্ড ডিসবার্সমেন্টও বেশি থাকতে পারে, আর কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আবার নেতিবাচকও হতে পারে আর কি। কারণ আমরা একটু খেয়াল করে দেখতেই পারি যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথের যেই
স্ট্যাটিস্টিক্সটা এটা কিন্তু হিস্টোরিক্যাল লো, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের পার্সেন্টেজটা কিন্তু হিস্টোরিক্যাল লো, এবং হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও যদি দেখেন, যেটা থাকা উচিত আইডিয়ালি 32 থেকে 33%, ওয়ারেস এটা আছে কিন্তু এখন 27 থেকে 28%-এর মতো। তো প্রাইভেট সেক্টরে নতুন নতুন ইনভেস্টমেন্ট কিন্তু এখন পর্যন্ত খুব একটা আইডেন্টিফাইড না। এখন এক্সিস্টিং ক্যাপাসিটিতে এক্সিস্টিং অপারেশনাল ইফিসিয়েন্সির মাধ্যমে কোনো কোনো কোম্পানি হয়তোবা তাদের মুনাফা সর্বাধিকরণ করতে পারে, কিন্তু অ্যাগ্রিগেটলি আমি এখনও বলতে পারবো না যে কোম্পানিগুলো লার্জ ক্যাপেক্স বা লার্জ প্রজেক্টের দিকে বা লার্জ এক্সপেনশনের দিকে যাচ্ছে আর কি। এই হচ্ছে বিষয় আর কি। তাহলে যদি এটা হয়, জুন ক্লোজিং এর ক্ষেত্রে যদি মানে কোম্পানিগুলো ডিভিডেন্ড আগের বছরের চেয়ে ভালো দিতে না পারে, হয়তো কয়েকটা কোম্পানি দিল, সেই ক্ষেত্রে মার্কেটে ইম্প্যাক্ট কেমন পড়তে পারে? মার্কেট মানে ফর দিস টাইম দ্য মার্কেট উইল বি প্রপড আপ বাই এক্সেস লিকুইডিটি। আর আপনি যদি দেখেন যে প্রাইস টু আর্নিংস মাল্টিপল বেসিসে কিন্তু অনেক কোম্পানি আন্ডার ভ্যালু, অ্যান্ড এখান থেকে বিষয়টা হচ্ছে যে এ স্মল ইনক্রিজ ইন আর্নিংস উইল অ্যাট্রাক্ট ইনভেস্টার্স ভেরি মাচ, মানে ইট উইল ক্রিয়েট হায়ার পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস। মানে যেমন ধরেন 1% অফ আর্নিংস গ্রোথ উইল ক্রিয়েট 2% অফ প্রাইস গ্রোথ, যেহেতু লিকুইডিটির পরিমাণ। রাইট। এটা হচ্ছে বিষয়। কারণ মার্কেট তো মানে স্টক মার্কেট এত মিস্টেরিয়াস প্লেস, এখানে আপনি সবসময় একরকমভাবে মার্কেটটা কাজ করবে না, একরকমভাবে বিহেভও করবে না, এক একটা সিনারিও থেকে আরেকটা সিনারিও টোটালি ডিফারেন্ট আর কি। এই হচ্ছে বিষয়। এই যে আমরা আলোচনায় একটাবার বলছিলাম যে আমরা দেখছি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই জুন ক্লোজিংকে ঘিরে মার্কেটে একটা র্যালি হয়। এর আগে একটা র্যালি হয়ে গেছে অলরেডি, সেটা মে জুন মিলে জুলাইয়ের কিছুটা অংশ। এখন কি তাহলে এই জুনকে ঘিরে কোনো র্যালির সম্ভাবনা দেখছেন? স্মল টু মডারেট স্কেলে হতে পারে, কারণ হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি এই সময়টা মার্কেট ভালো থাকে। এখন আপনি যেটা বললেন যে এটা আমরা সবাই দেখেছি যে বিগত কয়েক মাস মার্কেট অলরেডি একটা র্যালি হয়ে গিয়েছে বা আপ ট্রেন্ডে ছিল, তো এটার কন্টিনিউশনটা অ্যাটলিস্ট থাকবে, এতটুকু বলা যায় আর কি, আশা করি আমি। আমরা একটু শেষের দিকে চলে আসছি, একটু জানতে চাই যে এই যে সিনারিও, এখন বিনিয়োগকারীদের, আমরা প্রোগ্রামে সবসময় একটা ধারণা নেওয়ার চেষ্টা করি, বিনিয়োগকারীদের একটা ধারণা দেওয়ারও চেষ্টা করি। এই জায়গা থেকে যদি বলি, এখন বিনিয়োগকারীদের আসলে কোথায় ইনভেস্ট করা উচিত? জুন ক্লোজিং, আবার ব্যাংকগুলো দেখলাম একটা ভালো, কিছু ব্যাংক ভালো আর্নিংস দেখাইছে। বিনিয়োগকারীদের আসলে কোথায় পজিশন নিলে তার বিনিয়োগটা ম্যাক্সিমাইজ করতে পারে? এটা তো আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, পারসেপশন এবং চয়েস। তবে আমার চয়েস এবং পারসেপশনটা আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলোর রিসোর্স কোয়ালিটি, রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো, এভরিথিং ইজ ভেরি সাউন্ড এবং গুড। হয়তো বিজনেস অ্যাক্টিভিটিগুলো ম্যাক্রো ইকোনমিক যে কোনো ধরনের এক্সটার্নাল শক বলেন বা ম্যাক্রো ইকোনমিক কোনো কারণে স্লো হয়ে গিয়েছে, কিন্তু এখন আবার রিভাইভ করতেছে বা রিভাইভ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ওই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যেতে পারে। যেমন ধরেন আপনি যখন রেনাটা পিএলসি, ইটস এ ভেরি গুড কোম্পানি। এখন ওনাদের ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জেসের সাথে সাথে ওদের টপ লাইন বটম লাইন দুই জায়গায় কিন্তু ভালো পরিবর্তন আসছে। তো এটা আমার একটা ওয়ান অফ দ্য প্রাইম চয়েসেস লিস্টের মধ্যে থাকবে আর কি। তারপরে ধরেন আপনার লাফার্জ হলসিম, এটা ধরেন সিমেন্ট সেক্টরে স্লাজিশ গ্রোথ কারণে এটা একটু কম দামে পাওয়া যাচ্ছে, হয়তোবা এই সময়টা সামনে নাও থাকতে পারে, সামনে ভালোও করতে পারে। ব্যাঙ্কগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক তো রেকর্ড প্রফিট করলো, এবং ইয়ার এন্ডে আমরা হয়তোবা 2000 করোড় টাকা প্লাস প্রফিট দেখতে পারি আর কি। এটাকে যদি আমরা এখন পর্যন্ত যে ফিগার পাওয়া গেছে এটাকে যদি ফরওয়ার্ড করি, তাহলে নর্মালি ওরকমই আসে আর কি। খুব বড় অ্যামাউন্টের প্রভিশনিং মনে হয় না দরকার পড়বে আর কি, ওনাদের যে অ্যাসেট কোয়ালিটি যেভাবে মেনটেন করেন আর কি সাধারণত। তো এই সমস্ত কিছু কিছু ভালো স্টক আছে যারা কিনা ইকোনমির এই স্লো যে গ্রোথ, এই জায়গার মধ্যেও ভালো করতে পারতেছে, এবং তারা হচ্ছে চ্যালেঞ্জ নিতে জানে এবং তারা আউট পারফর্ম করতে পারে। এই সমস্ত কোম্পানিগুলোকে খুঁজে খুঁজে বের করে এইসব জায়গায় বিনিয়োগ করলে মনে প্রমিজিং রিটার্ন পাওয়া যেতে পারে ইনশাল্লাহ। এই যে ব্যাংকের কথা বলছিলেন, যে ব্যাংকগুলো বা কয়েকটা ব্যাংক সেকেন্ড কোয়ার্টারে বেশ ভালো আর্নিং দিয়েছে, এই মুহূর্তে আমরা দেখছি যে গত আসলে 4-5 বছরই দেখি যে ব্যাংক খুব ডিপ্রেস ছিল, সেই জায়গা থেকে গত 1 বছর ধরে ব্যাংক কিছুটা দিচ্ছে, ক্যাপিটাল গেইন দিচ্ছে। এই ক্যাপিটাল গেইনের সুযোগ ভালো ব্যাংকের ক্ষেত্রে আরেকটু বেড়েছে কিনা? কারণ হচ্ছে ওই যে প্রাইস আর্নিং রেশিও আসলে তাদের খুব কম। মাঝখানে মার্জিন নিয়ে একটা চিন্তা ভাবনা করছিল, ওইটা থেকেও সরে আসছে বিএসসিসি। সেই জায়গা থেকে আসলে প্রসপেক্ট কি দেখছেন এই খাতের? আচ্ছা, ব্যাংকের আসলে এখন যেটা আমরা দেখতেছি হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। মূলত ব্যাংকের ক্ষেত্রে দেখতে হয় হচ্ছে অ্যাসেট কোয়ালিটি। কারণ ব্যাংক এখন ধরেন একটা পার্টিকুলার একটা ব্যাংক 2-3 বছর ভালো আর্ন করেছে, একটা সময় পরে যায় দেখা গেছে যে ওর অ্যাসেটের একটা বড় অংশ নন পারফর্মিং হয়ে গেল।
তখন যা আর্ন করলো এটা থেকে কিন্তু আবার ওকে পিছনে চলে যেতে হয় আর কি। হ্যাঁ, তো অ্যাসেট কোয়ালিটিটা যেসব ব্যাংকের ভালো আছে, এনপিএল ম্যানেজমেন্টটা ভালো এবং এনপিএল ইজ লো, ক্যাপিটাল অ্যাডিকুয়েসিটা বেটার, এবং তার পাশাপাশি হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিটও স্মুথভাবে আস্তে আস্তে করে বাড়ছে, সেই সমস্ত ব্যাংকের দিকে মনোনিবেশ করা উচিত। শুধুমাত্র হঠাৎ করে একটা দুইটা ইয়ারের অ্যাকাউন্টিং প্রফিট দেখে করা উচিত না। আর একটু ডিগ ডাউন করা উচিত যে সাপোজ এবিসি বা XYZ যে কোনো একটা ব্যাংক ভালো প্রফিট করেছে, যে এটা কী কারণে হলো। আপনার খেয়াল করে দেখবেন যে গত কয়েক বছর ধরে ব্যাংকগুলো বেশি মুনাফা করেছে ট্রেজারি সিকিউরিটিসে লেনদেনের মাধ্যমে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে ফরেক্স ট্রেডিং করে, আপনার ফরেন এক্সচেঞ্জে এখানে ভলাটিলিটি থেকে কিছুটা সুযোগ নিয়েছিল। তো এই সিচুয়েশন যদি কন্টিনিউ না করে তাহলে কিন্তু এই ব্যাংকগুলা এখন যেভাবে প্রফিট করেছে বা যেই সমস্ত এরিয়া থেকে করতেছে সেগুলো কিন্তু এইভাবে করতে পারবে না। আপনি দেখবেন যে কিছু কিছু ব্যাংক, ভালো ব্যাংক, ওই ব্যাংকগুলো হচ্ছে ট্রেজারি থেকে অনেক মুনাফা করেছে বাট কোনো ক্রেডিটেড ডিসবার্সমেন্ট করে নাই। হ্যাঁ, রিয়েল ইকোনমির থেকে কোনো ধরনের টাকা আর্ন করে নাই আর কি। এখন ওই সমস্ত ব্যাংকে আবার সময় মতো এটাকে মানে অ্যাডজাস্ট করে ফেলতে হবে আর কি। যখন ট্রেজারি রেট আস্তে আস্তে করে ফল করবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ যখন আরও সুন্দর হবে, পরিস্থিতির সৃষ্টি হবে, তখন ওই ব্যাংকগুলোকে রিয়েল ইকোনমিতে টার্ন ব্যাক করতে হবে। তো যেসব ব্যাংকের ম্যানেজমেন্ট খুব অ্যাজাইল এবং খুবই প্রুডেন্ট, ওই সব ব্যাংকেই আসলে সাথে থাকা ভালো, তাহলে ভবিষ্যতে সমস্যা হওয়ার কথা না আর কি। এখন একটু সর্বশেষ জায়গা হচ্ছে বিএসসিসি বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে চিন্তা ভাবনা করছে, ইন্ট্রাডে ট্রেডিং, তারপরে T+1 ট্রেডিং, মার্জিন লোনকে আবার একটু রেগুলেশনটাকে আবার একটু চেঞ্জ করা, সাথে মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছে। এই সব সিদ্ধান্তগুলোকে আপনার নিজস্ব কোনো বিশ্লেষণ আছে কিনা ধরে ধরে যদি বলেন? ওভারঅল আমি বলবো যে মানে দে আর ডুইং গুড, এবং বিসেকের যে নতুন টিমটা ওনারা প্রোঅ্যাক্টিভ মনে হচ্ছে আমার কাছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে বাজারের জন্য যুগোপযোগী যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সমসাময়িক সময়ে সেগুলো নেওয়ার চেষ্টা করছেন ওনারা। এটা রিফ্লেকশন আমরা আইন কানুনের বিভিন্ন জিনিস বিশ্লেষণ করে বুঝতে পারছি, এবং হচ্ছে গভর্নমেন্টের যে ডিরেগুলেশনের যেই ব্যাপারটা আছে, এ টোন ফ্রম দ্য টপ, মানে গভর্নমেন্টের যে টোনটা আছে সেটা ফলো করার চেষ্টা হয়তো কন্টিনিউশন থাকতে পারে, আমরা আশা করতেছি। সেরকম ধরনের পরিস্থিতি যদি হয়, বাজারে ট্রেড টার্নওভারটাও বাড়বে, বাজারে লেনদেন ভেলোসিটি যেটা আছে সেটাও বাড়বে, অ্যাট দ্য সেম টাইম বাজারেরও আরও উন্নতি হবে ইনশাল্লাহ। আপনি একটা ব্রোকারেজ হাউজে কাজ করেন, এই T1 এর মানে আপনার কি ইম্প্যাক্ট দেখছেন? স্পেসিফিক ইম্প্যাক্ট কি? ট্রেড ভলিউম বাড়বে এটাই না? এটা আসলে ডে ট্রেডারদের জন্য, আসলে কি ডে ট্রেডারদের জন্য সুবিধা হবে। যারা কেনা ইনভেস্টর তাদের জন্য অত বড় হেডেকের কোনো কিছু না এটা আর কি, তাদের কোনো যায় আসবে না। আমরা একদিকে বলছি যে আমরা ইনভেস্টর তৈরি করতে চাই, আবার আরেকদিকে আমরা আসলে দুইটাই আমাদের লাগবে, দুইটাই লাগবে। ট্রেডার্স উইল প্রোভাইড ইউ দ্য লিকুইডিটি, ট্রেডারও লাগবে আবার ইনভেস্টরও লাগবে। ইনভেস্টর না থাকলে তো আপনার ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন না, তো দুইটাই লাগবে। একটা মার্কেটে সবাই যদি ইনভেস্টর হয়ে যায় তখন দেখবেন যে আর লেনদেন খুব একটা হতে চাবে না, আবার সবাই যদি ট্রেডার হয়ে যায় তাহলে ইনভেস্টর থাকবে না। সো এ কম্বিনেশন অফ ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টরস উইল মেক দ্য মার্কেট বেটার। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটস আসলে। থ্যাংক ইউ আনিসুর রহমান ভাই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চের কাছ থেকে যে আসলে জুন ক্লোজিং কোম্পানিগুলো কেমন করতে পারে, সামনে যে বাজার রয়েছে এই বাজারে আসলে আমরা গত কয়েক বছরে দেখেছি যে জুলাই থেকে একটা ছোট করে র্যালি হয়, সেই র্যালিটা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। টিভিএস মার্কেটের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।